হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং ইন বেঙ্গল। আজকে তোমরা দেখছো আমাকে একটা অন্য রূপে, যে আমি তোমাদের সামনে ইংরেজি পড়ানোর পরিবর্তে ওয়েস্ট বেঙ্গলের কিছু মিস্টেরিয়াস ফ্যাক্টসকে নিয়ে এসেছি। হ্যালো স্টুডেন্টস, শুভকামনা জানাই শুভ নববর্ষের। অর্থাৎ আর একদিন পরেই আমাদের আসতে চলেছে নতুন একটা বছর। সেই বছরের সবাইকে শুভকামনা জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সব থেকে বড় কথা, নিজের জীবনে যেটা সব থেকে বড় যেটা তোমার কাম্য সেটা যেন এই বছরই পূর্ণ হয়ে থাকে, এইটুকু আশীর্বাদ না করতে পারো, শুভকামনা তোমাদের জন্য রইল। আজকের যে ক্লাসটা সেটা জানবো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা যে কত দিক দিয়ে এনরিচ আমরা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু যখন সেই ফ্যাক্টগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় তখন আমরা বুঝতে পারি এটা তো পশ্চিমবঙ্গেই, এই জিনিসগুলো তো পশ্চিমবঙ্গেই প্রথম হয়েছে। এই এত কালচার, এত হেরিটেজ, এত বিভিন্ন পার্সোনালিটিস তারা এত কাজ করে গেছে, সে তো ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়েই। তাহলে আমরা কেন এদের কাছ থেকে ইন্সপায়ার্ড হতে পারি না? আমরা কেন এই জায়গা থেকে নিজেদেরকে ইন্সপিরেশনসটা নিতে পারি না? তো সেরকমই কিছু ফ্যাক্টস, সেরকমই কিছু মিস্টেরিয়াস ফ্যাক্টস তোমাদের সামনে আজকে এই ক্লাসের মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। তার বলার আগে, সবার আগে একটা কথা বলে দিই, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, ঠিক আছে? এবং ভিডিও শেষের পরে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আমি কেমন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম মিস্টেরিয়াস ফ্যাক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। চলো দেখে নিই। দেখো, প্রথম যেটা যাব সেটা হচ্ছে ভারতের প্রথম যে জিনিস, অর্থাৎ প্রথম ভারতে যে জিনিসগুলো এসছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছ। এই জিনিসের মধ্যে কি কি আছে? প্রযুক্তি আছে, রেল আছে, বিদ্যুৎ এবং প্রশাসনিক ইতিহাসে বাঙালির অগ্রণী ভূমিকা আছে, এই সব কিছুই আছে। আস্তে আস্তে জানবো তো আমরা সব কিছু। দেখো, প্রথম যে জায়গা সেটা হচ্ছে কলকাতার মেট্রো। এটা কি ভারতের প্রথম? অনেকেই হয়তো জানি না, কিন্তু আজকে সেটা প্রথম জানার চেষ্টা করব। কলকাতা মেট্রো ভারতের ভূগর্ভস্থ ট্রেন সেবা, যা 24শে অক্টোবর 1948 সালে উদ্বোধন করা হয়। এই প্রকল্প শুরু হয় 1972 সালে, যেখানে প্রথমে দমদম থেকে তালতলা পর্যন্ত 3.4 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হয়। ইয়েস, প্রথম। ঠিক আছে, বলছি কলকাতা মেট্রো রেল, ঠিক আছে? তো এই সেবার দায়িত্ব গ্রহণ করে, যা ভারতীয় রেলের একটি অংশ। প্রাথমিকভাবে লাল লাইন চালু হয়, যা শহরের পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটায়। তাহলে কলকাতার মেট্রো রেল যেটা প্রথম আমাদের ভারতবর্ষে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, হাওড়া স্টেশন। একটা পিকচার দেখাই তোমাদেরকে, তাহলে হয়তো আমরা অতি আশ্চর্য হয়ে যাব। এখনকার হাওড়া স্টেশনকে দেখো, আর প্রথম হাওড়া স্টেশনের পিকচার দেখো, কত আলাদা ছিল, কত পাল্টেছি আমরা, কত যুগের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র এই স্টেশন থেকে দেখলেই আমরা বুঝতে পারি। দেখো, হাওড়া স্টেশন আধুনিক নামে হাওড়া জংশন। জংশন কাকে বলে জানো? যেখান থেকে বিভিন্ন ট্রেন বিভিন্ন দিকে যেতে পারে তাকেই বলা হয় জাংশন। ঠিক আছে, হাওড়া জাংশন আছে, বর্ধমান জংশন আছে, ব্যান্ডেল জাংশন আছে, ঠিক আছে, যে জাংশন গুলো, তারপর তোমার শেয়ারফুলি জাংশন আছে, যেগুলো আমার বাড়ির কাছাকাছি, সেগুলো বলেই দিলাম তোমাদের সামনে। চলো, বলছে এটি ব্রিটিশ আমলের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়। কত সালে না 1874 সাল থেকে এই এলাকায় রেল প্রকল্পের কাজ শুরু হয়। প্রাথমিকভাবে স্টেশনটি হাওড়া গ্রিন ব্রিজের কাছে একটি ছোট্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু 1883 সালে বড় আকারে পুনর্নির্মাণ শেষ হলে এটি ভারতের বৃহত্তম রেল স্টেশনে হিসেবে গণ্য হয়। ঠিক আছে, চলো আরো তথ্য দেওয়া আছে, সেগুলো একটু আমি এগুলো শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, আমাদের যেটা মেইন টেলিগ্রাম চ্যানেল, সবার টেলিগ্রাম চ্যানেল, সেখানেও তোমরা এই ভালো পিপিটিটা বা পিডিএফ আকারে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাচ্ছি কোথায়, না ভারতের প্রথম বিদ্যুৎ পরিষেবা। তুমি ভাবো, ভারতের প্রথম বিদ্যুৎ পরিষেবা সেটাও কিন্তু কলকাতাতেই। ভাবতে পারছো, মেট্রো রেল থেকে শুরু করে ভারতের প্রথম বিদ্যুৎ পরিষেবা সেটাও কলকাতাতে। আরো অনেক কিছু প্রথম আমরা জানবো। দেখো, বলছে ভারতের প্রথম বিদ্যুৎ পরিষেবা কলকাতায় চালু হয়েছিল, যেখানে 24শে জুলাই 1879 সালে পিডব্লিউ ফ্লুরি অ্যান্ড কোম্পানি প্রথম বিদ্যুতের আলোর প্রদর্শনী করেন। ঠিক আছে, দেখো সেই কলকাতার চিত্র তোমাদের সামনে, সেই কলকাতার চিত্র। 1897 সালে 7ই জানুয়ারি কিলবার্ন অ্যান্ড কোম্পানি কলকাতা
বিদ্যুৎ আলোকন লাইসেন্স লাভ করেন, যা ভারতীয় বিদ্যুৎ কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করত। 1899 সালের এপ্রিলে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র প্রিন্সেপ স্ট্রিটের কাছে ইমামবাগ লেনে চালু হয়, যা ভারতের প্রথম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, তাও কিন্তু কলকাতায়। ওকে, চলো, এখনো তো আমি ব্যক্তিত্বে আসিনি, ঠিক আছে। ভারতের প্রথম ডাক টিকিট কলকাতা, ঠিক আছে, এটা গ্যাজেট হবে না, গেজেট হবে। ভারতের প্রথম নন অফিসিয়াল ডাক টিকিটের সূত্রপাত হয়েছিল 1780 সালের 29 জানুয়ারি, যখন জেমস আগস্টাস হিকি কর্তৃক কলকাতায় প্রকাশিত হয় বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র। দেখো, এগুলো তোমরা হিস্ট্রিতে অনেকবার পড়েছো, বিভিন্ন সময় প্রশ্ন এসছে যে বেঙ্গল গেজেটকে নিয়ে, ঠিক আছে। এগুলো নিয়ে তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। আমি অ্যাজ এ ইংলিশ টিচার কোনোদিন তোমাদেরকে এই জিনিসগুলো পড়াইনি, পড়াতে আজকে দুর্দান্ত লাগছে। কি বলছো, মানে তোমরাও যে ফ্যাক্টগুলো জানছো সেই ফ্যাক্টগুলো আমিও তোমাদের সাথে সাথে জানছি, ঠিক আছে। এই পিপিটিটা তৈরি করতে গিয়ে অনেক কিছু জিনিস নতুন নতুন করে জেনেছি, কত ভালো লাগছে যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে, অস্বীকার করতে কোনো লাভ নেই, ঠিক আছে। বলছে এই সংবাদপত্রটি ব্রিটিশ শাসনকালে প্রকাশিত হয়েছিল এবং এটি ডাক সেবার সঙ্গে যুক্ত ছিল, যা তখনকার দিনে একটি অগ্রগতি হিসেবে গণ্য হয়। বোঝা গেল? নেক্সট কি বলছি, বেঙ্গল গেজেট কাগজটি ডাকের মাধ্যমে বিতরণের জন্য ব্যবহৃত হতো, যা নন অফিসিয়াল ডাক সিস্টেমের একটি প্রাথমিক রূপে বিবেচিত হয়। অফিসিয়াল ডাক টিকিট চালু হওয়ার আগে এই ধরনের প্রকাশনা ডাক ব্যবস্থা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছিল। তাহলে ভারতের প্রথম ডাক টিকিট, সেটাও কোথায় না কলকাতা। ভারতের প্রথম সুপ্রিম কোর্ট, যেটা আজকে হাইকোর্ট, সেটাই প্রথম দেখো কি ছিল। বলছে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কলকাতায় প্রতিষ্ঠিত হয় 1774 সালে 22 অক্টোবর, যা ব্রিটিশ শাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এগুলো সবই ব্রিটিশদের সময় তৈরি। এই যতগুলো জিনিসের কথা বলছি ভারতে প্রথম, সবই দেখো ব্রিটিশদের সময়ই তৈরি, ঠিক আছে। এই কোর্টটি স্থাপিত হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। এগুলো তো তোমাদের খুব কোর কোশ্চেন্স, তাই না? এই কোশ্চেন্স গুলো আমরা হয়তো অ্যাটেন্ড করি বিভিন্ন পরীক্ষাতে, তাই তো? তাহলে এগুলো দেখো ইনফরমেটিভ প্রচন্ড। ওকে, প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। এটা তো আমিও বহুবার পড়েছি বইয়েতে, তাই তো? চলো, যিনি বাংলা, বিহার ও উড়িষ্যার বিচার ব্যবস্থা উপর তত্ত্বাবধান করতেন। এই সুপ্রিম কোর্টটি ফোর্ট উইলিয়াম কলেজের কাছে একটি ভবনে অবস্থিত ছিল, যা পরবর্তীকালে হাই কোর্টের ভিত্তি হয়ে ওঠে। বোঝা গেল ব্যাপার? যা পরবর্তীকালে হাই কোর্টের ভিত্তি হয়ে ওঠে। কেমন লাগছে আজকে মিস্টিরিয়াস ফ্যাক্টস বা ইউনিক ফ্যাক্টস লাগছে এগুলো, তাই না? চলো, কমেন্টসে কিন্তু জানাবে। আমি আজকে খুব খুব উৎসাহী তোমাদের কমেন্টসের জন্য, বিকজ যখন আমি নিজের সাবজেক্ট ছেড়ে একটা অন্য কোনো সাবজেক্ট পড়াচ্ছি, যেখানে আমার সত্যি ভালো লাগা তৈরি হচ্ছে, তো তোমাদেরও এখানে কিন্তু একটা সাপোর্ট চাই, ঠিক আছে। চলো, শুধুমাত্র বর্ষবরণে, তার মানে নববর্ষ আসছে বাঙালির, আমাদের বাংলার নববর্ষ, ঠিক আছে। তো সেই নববর্ষ উল্লেখকে, নববর্ষকে সামনে রেখেই আমরা বিভিন্ন টিচার তোমাদের সামনে কিছু না কিছু প্রদর্শন করছি এই রকম পশ্চিমবঙ্গের কিছু জিনিস নিয়ে। চলো নেক্সট। বলছে প্রথম ইন্ডিয়া সিনেমার বিজ্ঞাপন, হায় হায়, ক্যালকাটা টাউন হল। ভারতের প্রথম ইন্ডিয়ান সিনেমার বিজ্ঞাপন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সীমিত। 1896 সালে কলকাতার টাউন হলে প্রথম চলচ্চিত্র প্রদর্শনের জন্য বিজ্ঞাপন প্ররোচিত হয়, ঠিক আছে। এই যে বিজ্ঞাপন প্রচারিত হয়, ওকে। 28 এপ্রিল 1896 সালে কলকাতা টাউন হলে প্রথমবার দ্য আরবাল অফ আ ট্রেন আর ওয়ার্কার্স লিভিং ফ্যাক্টরি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রথমবার চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটা কোথায় না কলকাতাতে। তাহলে কলকাতা কত দিক থেকে সমৃদ্ধ তুমি ভাবো। ব্রিটিশ শাসনের যুগে কলকাতা ছিল অপরিহার্য একটা জায়গা, সেখান থেকেই বাঙালির জায়গাটা আরো বৃদ্ধি পেয়েছে, এবং বাঙালি যে কতটা হেরিটেজ, কতটা তোমার কি বলবো, কতটা সুশিক্ষিত এবং কতটা তারা তারা কালচার, এই ব্যাপারগুলো কিন্তু বাইরের মানে জায়গাতে গেলেও তুমি বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানাও দেখো ভারতে মানে কতগুলো মানে মানে কি বলবো, কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো ভারতেই প্রথম, সেটা কলকাতায় হয়েছিল, ঠিক আছে। তুমি ভাবতে পারছো এতগুলো জিনিস। দেখো, আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রথম চিড়িয়াখানা 1876 সালে 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলেস কর্তৃক কলকাতা আলিপুরে উদ্বোধন করা হয়, ঠিক আছে। এটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনকালে। দেখতে পাইছো সব ব্রিটিশ শাসনকালে তৈরি। ব্রিটিশরা যে আমাদের দেশকে
শাসন করেছে ঠিকই, কিন্তু ব্রিটিশদের সময় অনেক বড় বড় পদক্ষেপও তারা নিয়েছে, অস্বীকার করে লাভ নেই, ঠিক আছে। এবং যত বড় বড় পদক্ষেপ আছে তাতে কিন্তু বেশিরভাগ কলকাতা এনরিচ হয়েছে 1911 সালের আগে পর্যন্ত, যতক্ষণ না দিল্লিতে চলে যায় আমাদের রাজধানী, ঠিক আছে। বলছে প্রাথমিকভাবে এটি 30 একর জমির উপর নির্মিত হয়, যেখানে বিরল প্রজাতির পশু ও পাখি সংগ্রহ করা হয়। 1875 সালে জিএইচ কেম্বেল নামে একটি ব্রিটিশ কর্মকর্তা পরিকল্পনা গ্রহণ করেন, ঠিক আছে। চলো দেখো, বেশি কিছু আমি ভিডিওটা বড় করছি না বলে তথ্যগুলো সবকিছু আমি তোমাদেরকে দিচ্ছি না, যেগুলো মেন মেন টপিক সেগুলো তোমাদের সামনে হাইলাইট করছি, তাতে তোমাদের একটা জিনিস যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এগুলো শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, আমরা এই ফ্যাক্টগুলো নতুন করে জানছি। আর 2 নম্বর, যদি পরীক্ষায় আমাদের তো এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, তো সেগুলো আমাদের জানা হয়ে যাবে। পিপিটি বা পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে, সমস্ত টেলিগ্রাম চ্যানেলই পেয়ে যাবে, ঠিক আছে। চলো, প্রথম পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি বলতে কি বলতো, যেখানে সাধারণ মানুষ গিয়ে পড়াশোনা করতে পারবে সামান্য একটা টাকার মাধ্যমে, সেটা কিন্তু বলে পাবলিক লাইব্রেরি, ঠিক আছে। ইম্পেরিয়াল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, যা পূর্বে ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল, ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি হিসেবে 1836 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এটি প্রথমে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে শুরু হয়, যেখানে ব্রিটিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের অবদানে বই সংগ্রহ করা হয়, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। বলছে 1903 সালে লর্ড কার্জন এটি ইম্পেরিয়াল লাইব্রেরি হিসেবে রূপান্তরিত হয়। 1848 সালে স্বাধীনতা উত্তরে এটি ন্যাশনাল লাইব্রেরি নামে পুনঃনামকরণ করা হয়, মানে এটাই ন্যাশনাল লাইব্রেরি নামে পুনঃনামকরণ করা হয় 1947 স্বাধীনতা আসার পরে। বোঝা গেল? বেশ। ভারতের প্রথম সায়েন্স মিউজিয়াম বিআইটিএম কি? এই যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম হচ্ছে বিআইটিএম, ঠিক আছে। এটি জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষেবা সংস্কৃতি। এটা কত সালে স্থাপিত হয়? 1959 সালে, ঠিক আছে। বিআইটিএম এর প্রতিষ্ঠার পেছনে প্রধান প্রেরণা ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। এরপরে আমরা যাব এইসব ব্যক্তিত্বের কাছে, যাব রামমোহন বিদ্যাসাগর, এইসব ব্যক্তিত্বের কাছে, তারাও কতটা প্রভাব, তাদেরও কতটা বড় কৃতিত্ব ছিল এই পশ্চিমবঙ্গকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়ার পিছনে, তাই না? চলো এবার দেখো পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ঠিক আছে। ইতিহাস, সাহিত্য, আধ্যাত্মিকতার মেলবন্ধন। আগে আমরা কি দেখলাম না, ভারতের প্রথম ভারতের প্রথম যে জিনিসগুলো যেগুলো পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল সেগুলো নিয়ে পড়লাম। এবার দ্বিতীয় টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। যতটা পেরেছি তোমাদের জন্য জোগাড় করার চেষ্টা করেছি, ফটো, সেগুলোকে অ্যালবাম তৈরি করা, সেগুলোকে একটা কোলাজ তৈরি করা, সবকিছু দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু তোমরা। নেক্সট, নবজাগরণের সূচনা। বলছে 19বিংশ শতকে কলকাতা কেন্দ্র করে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ প্রমুখ নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব নারী শিক্ষা, সামাজিক সংস্কার ও যুক্তিবাদী চিন্তার প্রসার, আধুনিক ভারতের ভিত্তি রচনা। দেখো এইগুলো জিনিসগুলো আমি একটু বলবো, কেননা রামমোহন রায়, বিদ্যাসাগর সম্বন্ধে যদি আমি লিখে নিয়েছি তাহলে আমি বাঙালি হিসেবে কি জানলাম। রামমোহনের সব থেকে শ্রেষ্ঠ কাজ তোমরা জানো, সেটা হচ্ছে 1929 সালে কি না তোমার সতীদাহ প্রথা রোধ করা, যেটা উইলিয়াম বেন্টিং এর সময় হয়েছিল। এবং 1856 সালে তোমার বিদ্যাসাগরের দ্বারা যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার বিধবা বিবাহের প্রচলন। সেই যুগে দাঁড়িয়ে যেখানে যেখানে আজকের দিনও আমাদের সভ্যতা এই এতটা, মানে কি বলবো, এতটা আধুনিক হয়ে ওঠেনি, সব দিক থেকে আধুনিক হচ্ছে কিন্তু আমার মনের দিক থেকে আধুনিক হচ্ছে কোথায়? সেই যুগে দাঁড়িয়ে এরা দুজন ব্যক্তিত্ব মানে কি লেভেলের র্যাডিক্যাল একটা চেঞ্জ নিয়ে এসেছিল সমাজের বুকে, যেটা তখনকার দিনে সত্যি আশ্চর্য। তখনকার দিনে দাঁড়িয়ে তো ভাবাই যায় না, আজকের দিনে দাঁড়িয়েও ভাবা যায় না, ঠিক আছে। তো এই দুটো ব্যক্তিত্বের নাম যদি আমরা না করি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ অসম্পূর্ণ হয়ে থাকবে। এবং রবীন্দ্রনাথ তো আছেই, রবীন্দ্রনাথ টেগর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির বিশ্বজয়, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী, ভারতের প্রথম ইনি, ঠিক আছে। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা, ঠিক আছে, আমার সোনার বাংলা, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বোধহয় চেঞ্জ হয়ে গেছে, সেটাও তিনি রচনা করেছিলেন। শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটাও তোমরা জানি। এগুলো তবু পড়তে ভালো লাগে, অস্বীকার করে পারি আমরা অস্বীকার করতে এগুলো। কবিতা, সঙ্গীত, চিত্রকলা এবং দর্শনের এক বিস্ময়কর সত্তা। এরকম একটা জায়গা আমি শুনেছি কিছু কিছু টিচারের কাছে, যে রবীন্দ্রনাথ সারা জীবনে যেগুলো লিখে গেছেন আমরা সারা জীবনে সেগুলো পড়ে শেষ করতে পারি না। কি লেভেলের ট্যালেন্ট থাকলে একটা ব্যক্তিত্বের এই এত জিনিস লিখতে পারে, সাহিত্যের যে এতগুলো দিক
সে এতগুলো দিক একসাথে সামলানো, যেখানে কবিতা আছে, নভেল আছে, ঠিক আছে, তোমার বিভিন্ন আর্টিকেলস আছে, ঠিক আছে, কি লেখেননি উনি, বাচ্চাদের জন্য লিখেছেন, সবার জন্য লিখেছেন, ঠিক আছে, এবং সমানভাবে পরিচিত। এবং এটাও অনেকে বলে, যারা ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে যারা মানে যারা ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে যারা থাকে তারা এই কথাটাও বলে সবাই, যে ওনার লেখায় শুধুমাত্র যে একটা রিলিজিয়ন বা একটা তোমার শুধুমাত্র যে ওয়েস্টার্ন কান্ট্রির ছোঁয়া ছিল না তা নয়, যে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী, আমি শুধুমাত্র ভারতবাসী, ভারতকে নিয়ে একটা কালচারের মধ্যে দিয়ে যাবো তা নয়, ওনার লেখার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড সবাইকে ছুঁয়ে গেছে। তো এটাই হচ্ছে রবীন্দ্রনাথের সব থেকে বড় জায়গা, তাই তিনি গীতাঞ্জলি পেয়েছিলেন 1913 সালে, ঠিক আছে। নেক্সট, এবার দেখো কালীঘাট ও তারাপীঠ, এই জায়গাগুলো তো আমাদের ভুললে চলবে না। আজকে ট্রেন প্রতিদিন 365 দিন ট্রেনে ঠাসাঠাসি করে লোকে তারাপীঠ যায়। যারা জানো তারা হয়তো দেখেছো, তারা জানো, ঠিক আছে, যে মানুষের এই তারাপীঠ যাওয়া মানে ওই লাইনের ট্রেনে সিট পাওয়া মুশকিল হয়ে যায়, মানুষের এত ভিড়, মানুষের এত যাবার একটা প্রেরণা থাকে। তো তার তো জায়গা দিতেই হবে আজকের দিনে অন্তত সেই মিস্ট্রিয়াস ফ্যাক্টস এর মধ্যে একটা কালীঘাট এবং তারাপীঠ। দেখো কালীঘাট মন্দিরটি বর্তমানে 200 বছরের পুরনো, যা 1809 সালে, ঠিক আছে, শ্রাবণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষণে নির্মিত হয়। এটির প্রাথমিক গঠন ছিল একটি ছোট্ট কুটির, যা পরবর্তীকালে রাজা বসন্ত রায়ের দ্বারা গড়ে তোলা হয়েছিল এবং সন্তোষ রায়চৌধুরী 1779 সালে বর্তমানে মন্দির নির্মাণ করে থাকেন। ওকে, এবার আমরা যাব তারাপীঠ। তারাপীঠ মন্দিরটি 1300 শতাব্দীতে নির্মিত হয়েছিল, যা মহর্ষি বশিষ্ঠের দ্বারা প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করা হয়, যিনি সেখানে মা তারার উপাসনা শুরু করেন। এই মন্দিরটি তান্ত্রিক সাধনার জন্য বিখ্যাত এবং বামা খেপার সাধনা ও অবদানে এটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এই দুটো মন্দিরের দুটো বিখ্যাত সাধক যার ছবি তোমাদের সামনে দিয়ে দিয়েছি, একজন হচ্ছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আরেকজন হচ্ছেন কিনা তোমার বামা খেপা, ঠিক আছে। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, কেউ কোনদিন বিষ্ণুপুর গেছো? আমি গেছি, অসাধারণ লেগেছে এই শহরটাকে। যারা বিষ্ণুপুর থেকে আছো তারা অবশ্যই কমেন্টসে জানাবে, তোমাদের শহর আমার দারুণ লেগেছে, ঠিক আছে। বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায়, ঠিক আছে। এটা হচ্ছে রাস মন্দির, যে ছবি তোমাদের সামনে রেখেছি। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি 17 থেকে 1800 শতাব্দীতে মল্ল রাজাদের দ্বারা নির্মিত হয়, যা বাংলার শিল্প ও সংস্কৃতির একটি জীবন্ত নিদর্শন। এই মন্দিরগুলো মাটির ইটের কারুকার্যে সজ্জিত, যেখানে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণ লীলার চিত্রগুলো অত্যন্ত প্রাধান্য পেয়েছে। এখানে রাসলীলা হয়, ঠিক আছে। বলছে শ্যামরাই, মাধবমোহন ও জোর বাংলা মন্দির টেরাকোটার ভাস্কর্য সমৃদ্ধ, যা শিল্প প্রেমীদের মনোযোগ আকর্ষণ করে। এই মন্দিরগুলি বাংলার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের প্রতীক, যার বৈশিষ্ট্যপূর্ণ বাস্তুকলার জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অভিযোজিত হওয়ার প্রস্তাব পেয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ভক্ত এই স্থানে আসেন, বিশেষ করে রথযাত্রা ও অন্যান্য ধর্মীয় উৎসবে, ঠিক আছে। আমি বাংলার অনেক জায়গায় গেছি, তোমাদেরকেও বলছি বাংলার অনেক জায়গা আছে যেটা অসাধারণ, গেলে আমরা বুঝতে পারি। তার মধ্যে বিষ্ণুপুর একটা অতি প্রাচীন শহর বিষ্ণুপুর, ঠিক আছে। দুর্গাপূজা ইউনেস্কো স্বীকৃত উৎসব, একটা উৎসব যেটা ইউনেস্কো থেকে স্বীকৃত, সেটা হচ্ছে কি না দুর্গাপূজা, বাঙালির প্রধান উৎসব। কেন জানি না দুর্গাপূজা এলে অটোমেটিক্যালি মনটা কেমন একটা হয়ে যায়। ঢাকের যখন শব্দ শুনি, সেখানে প্রতিটা মানুষ যার যেরকম আর্থিক অবস্থা থাকে সে কিন্তু তার নিজস্ব সর্বোচ্চ চেষ্টা করে কিছু না কিছু কেনার চেষ্টা করে। তো এটা আমাদের কাছে একটা হেরিটেজ, বাঙালির হেরিটেজের মধ্যে দুর্গাপূজা অবশ্যই পড়ে। দেখো সেই সম্বন্ধেই লিখেছি কিছু। দুর্গাপূজা বাংলা ও ভারতের অন্যান্য অঞ্চলে সেপ্টেম্বর অক্টোবর মাসে উদযাপিত হওয়া একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যা মা দুর্গার উপাসনা ও তার মহিষাসুর রাক্ষসের উপর বিজয়ের উদযাপন করে। 2021 সালে ডিসেম্বরে ইউনেস্কো এই উৎসবকে অগ্রগণ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যা এশিয়ার প্রথম উৎসব এই স্বীকৃতি পেয়েছে। দেখো ইউনেস্কোর যে চিঠিটা, ইউনেস্কোর যে তোমার প্রমাণটা, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। চলো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিস্ময়, তাহলে দেখো সাংস্কৃতিক দেখলাম, ঠিক আছে। তার আগে পশ্চিমবঙ্গে প্রথম বা ভারতে প্রথম দেখলাম, এবার যে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেইগুলো একটু জেনে নেবো আমরা।
ঠিক আছে, পাহাড় পর্বত সমুদ্র এগুলো নিয়েই তো প্রাকৃতিক বিস্ময়। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বদ্বীপ অঞ্চল, রয়্যাল বেঙ্গল টাইগার লবণাক্ত জলজ বৈচিত্র্যের আবাসস্থল। হরিণ ও চিতল হলো এই অঞ্চলে একটি সাধারণ প্রজাতি। গঙ্গার ডলফিন বা গ্যাঙ্গেটিক ডলফিন এই নদীমাতৃক বনে পাওয়া একটি বিরল জলজ প্রাণী। কুমির এবং সল্ট ওয়াটার ক্রোকোডাইল নদী এই খালে বাস করে। তাহলে দেখতে পারো প্রচুর পর্যটনের দিক থেকে এটা সব থেকে মানে বিখ্যাত জায়গা একটা, এটা হচ্ছে কি না তোমার সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে দার্জিলিং, হিমালয়ের কোলে অবস্থিত, হিমালয়ের রানী নামে খ্যাত দার্জিলিং। চা বাগান, টয় ট্রেন এগুলো কোথায় দেখতে পাই আমরা? টাইগার হিল এগুলো কোথায় দেখতে পাই আমরা? দার্জিলিং। এগুলো সব আমাদের পর্যটন জায়গা। দেখো কিছু পিকচার আমি দিচ্ছি যেগুলো আমার খুব পছন্দের, একটু দেখে নিও। ঠিক আছে, নেক্সট দেখো, দীঘা মন্দারমণি বঙ্গোপসাগরের সৌন্দর্য। দীঘা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। তোমরা কি জানো আমি প্রথম যখন বেড়াতে যাই ছোটবেলায়, বাবা মা যখন নিয়ে গেছিলাম তখন সাথে প্রথম হচ্ছে দীঘা, অসাধারণ দেখেছিল দীঘার দৃশ্য। ঠিক আছে, চলো মন্দারমণিও এখন, আগে দীঘা ছিল এখন মন্দারমণি। ঠিক আছে, শঙ্করপুর, তাজপুর এগুলো আলাদা আলাদা করে তটগুলোকে তৈরি হয়েছে। ঠিক আছে, আগে শুধুমাত্র ছিল যেটা হচ্ছে কিনা, এটা হচ্ছে শুধুমাত্র দীঘা। তো এই ছিল আজকে আমাদের সমস্ত কিছু। এই ছিল আজকের আমার তোমাদের সামনে একটা ছোট করে উপস্থাপনা, যেখানে আমি নিজেকে বাঙালি বলে গর্বিত বোধ করি, যেখানে তোমরাও নিজেদেরকে বাঙালি বলে গর্বিত বোধ করো। আমরা অনেক সময় বলি যে বাঙালি আমাদের মধ্যে কি আছে, যে জিনিসগুলো দেখালাম সেটা সত্যিই খুব কম এই ওয়েস্ট বেঙ্গলের বুকে। এর থেকে অনেক কিছু জিনিস আছে দেখানোর জন্য, কিন্তু ভিডিও লম্বা করবো না বলে শুধুমাত্র এইটুকুর মধ্যে তোমাদেরকে সারলাম। তাহলে যদি এইটুকু জানার পর আমাদের মনে হয় যে বাঙালি কি বা বাংলায় কি বা পশ্চিমবঙ্গে কি আছে, তাহলে আমরা তো সর্বোচ্চ বড় ভুল করছি। আমরা বাঙালি, গর্বিত ছিলাম, গর্বিত গর্বিত থাকবো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটাকে দেখার জন্য। যতটা পারবে লাইক এবং শেয়ার করবে যদি তোমাদের ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ।